নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। কালকে কত পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করে শেষ করছিলাম? কালকে আমাদের প্রথম ধ্যান কৌশল রূপগত কৌশল চিত্র প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত আলোচনা করছেন বান্তে। এটা হবে আপনার 69 পৃষ্ঠাতে যাবে, 70 পৃষ্ঠা পর্যন্ত মোটামুটি শেষ। এগুলো লাইন বাই লাইন করে আমি তো এমনি বলেছিলাম কালকে, কিন্তু পেজের মধ্যে লাইন বাই লাইন কোনো ইয়া করা হয়েছিল আমাদের না বান্তে, লাইন বাই লাইনে আমরা পড়া হয়েছিল এগুলো, ওই কিন্তু লাইন বাই লাইন আলোচনা করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ বান্তে বান্তে বললো না মঙ্গল। লাইন বাই লাইন আলোচনা করতে হলে ইয়ে থেকে শুরু করতে হবে, 68 পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। আমরা আরেকবার আসলে পড়লে ভালো হবে। রূপবতর কৌশল চিত্র এখান থেকে এটা আরেকবার পড়লে ভালো হবে, সুবিধা হবে। অনামিকা সিংহ 68 পৃষ্ঠা দেখো, রূপবচর কুশল চিত্ত, এখান থেকে আমরা আরেকবার পড়লে সবাই মনোযোগ দেব। তারপরে তুমি এক লাইন করে করে আলোচনা করে করে চলে যাবে। আর এটা তো যেহেতু আমরা সবকিছু ইয়ে করে ফেলেছি, মূল সমস্যাগুলো তো সব আলোচনা করা হয়ে গেছে। অনামিকা সিংহ রূপবচর কুশল চিত্ত, এখান থেকে আরেকবার পড়া, আগে একবার পড়া হয়েছিল এমনি। রূপবচর কুশল চিত্ত। রূপবচর প্রথম ধ্যান চিত্তে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতায় ধ্যানাঙ্গ রূপে বিদ্যমান থাকে। তন্মধ্যে বিতর্ক সেই চিত্ত বৃত্তি বা চৈতসিক যাহার আকর্ষণে চিত্ত ধেয় বিষয় গ্রহণ করে। বিতর্ক এই আকর্ষণে চিত্ত চৈতসিকের জড়তা ভঙ্গ করিয়া স্তন মিথ্যের প্রতিপক্ষতা করে। এজন্য বিতর্ক ধ্যানাঙ্গ পুনঃ পুনঃ আলম্বন মন ইহার স্বভাব চিত্তের আলম্বনা ভিমুখে আকর্ষণ ইহার কার্য, ইহার অন্য নাম চিত্ত। বিতর্ক দ্বারা চিত্ত যে আলম্বন গ্রহণ করে সে আলম্বনের স্বভাব জানিবার জন্য বিচার তাহাতে পুনঃ পুনঃ নিমজ্জ করে। অনুমজ্জন ইহাই লক্ষণ। এই লক্ষণ হেতু ইহা প্রজ্ঞা স্বভাব সম্পন্ন। এই নিমজ্জন হেতু চিত্ত বিচিকিৎসার দ্বারা প্রলায়িত হইতে পারে না। বিচার এইরূপে বিচিকিৎসার প্রতিপক্ষ এবং সুতরাং ধ্যানাঙ্গ। আলম্বনে সংজ্ঞাহীন চিত্তেই প্রীতি উৎপন্ন হয়।
প্রীতি প্রফুল্ল স্বভাব সম্পন্ন, তাই চিত্তকে সম্প্রসারিত করে এবং ব্যাপাদ দ্বারা উৎকণ্ঠিত হইতে দেখা দেয় না। এই কারণে প্রীতি ব্যাপাদের প্রতিপক্ষ এবং ধ্যানাঙ্গ। প্রীতির নিত্য সহচর সুখ, যথপীতি তথ সুখ, যত সুখ তথন নিয়মত প্রীতি। কারণ প্রীতি সংস্কার স্কন্ধ, সুখ বেদনা স্কন্ধ, সুখ শারীরিক ও মানসিক দুঃখকে বিতাড়িত করে। রৌদ্র ক্লিষ্ট পিপাসা কাতর বনপথচারীর অন্তরে স্বচ্ছ এটা কি স্নিগ্ধ চর্বণ দর্শনে প্রীতির সঞ্চার হয়। তপ্ত অঙ্গে শীতল জলাভিষেকে এবং স্নিগ্ধ স্নিগ্ধ জলপানান্তে তরু ছায়ায় উপবেশনে তাহার সুখোদয় হয়, চিত্ত শান্ত হয়, উদ্ধত কৌকিত্য বিদূরিত থাকে। একটিমাত্র আলম্বনে চিত্তের নিশ্চল অবস্থায় একাগ্রতা মধ্যম পাণ্ডবকে সেই বহুজন পূর্ণ সবার মধ্যে ক্ষুদ্র পাখিটির ক্ষুদ্রানুক্ষুদ্র অক্ষি তারা ভিন্ন আর কিছুই দেখিতে দিয়াছিল না। সেজন্য একাগ্রতা বহু আলম্বন ভ্রমণশীল কামছন্দের প্রতিপক্ষ এবং ধ্যানাঙ্গ। চিত্তকে এই রূপে বিতর্ক ধ্যেয় বিষয়ে আরোহণ করায় বিচার নিমজ্জিত করিয়া রাখে, প্রীতি স্ফুরিত করে, সুখ সংগঠন করে এবং একাগ্রতা নিবদ্ধ করিয়া রাখে। প্রথম ধ্যান চিত্তে এই পঞ্চ ধ্যানাঙ্গ উৎপন্ন হইয়া চিত্তের এমন অবস্থা সৃজন করে যে তাহাতে পঞ্চ নিবরণ উকি ঝুঁকির পর্যন্ত অবকাশ পায় না। এই ধ্যানাঙ্গের অনুবলে চিত্ত পঞ্চ নিবরণকে পরীক্ষা করে ও জ্বালাইয়া দেয় বলিয়া এবং বিধ চিত্তের মান ঝান বা ধ্যান। দ্বিতীয় ধ্যানচিত্ত বিতর্ক বর্জিত, অর্থাৎ চিত্ত আলম্বনের সহিত সুপরিচিত হওয়াতে চিত্তকে আলম্বনে পরিচালনার জন্য কোন প্রকার প্রচেষ্টা করিতে হয় না। বিনা বিতর্কই চিত্ত ধ্যানালম্বনে একাগ্রত হয়। তৃতীয় ধ্যানচিত্ত এতটুকু আচ্ছা এনি মঙ্গলক বই আনি নাই। হ্যাঁ আমি তো বই আনি নাই, তো সেজন্য শোনার জন্য বলছি। আরেকজনকে বলেন আলোচনা করার জন্য। দীপেন বাবু আলোচনা করেন। বছর প্রথম ধ্যান চিত্তে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতাই ধ্যানাঙ্গ রূপে বিদ্যমান থাকে। তো আমাদের যে পাঁচটা ধ্যানাঙ্গ আছে সেই পাঁচটা ধ্যানাঙ্গ রূপগোচর প্রথম ধ্যান চিত্তে উপস্থিত থাকে। তন্মধ্যে বিতর্ক সেই চিত্তবৃত্তি বা চৈতসিক ধার আকর্ষণের চিত্ত ধ্যেয় বিষয় গ্রহণ করে। এই বিতর্ক সম্পর্কে একটা কথা বলা হয়েছে এখানে। বিতর্ক হচ্ছে যে চিত্তবৃত্তি। চিত্তবৃত্তি মানে কি? এটা স্বভাব আর কি, চিত্তের একটা স্বভাব। হ্যাঁ, চিত্তের স্বভাব। চিত্তবৃত্তি মানে চিত্তের স্বভাব।
যাহার আকর্ষণে চিত্ত ধ্যেয় বিষয় গ্রহণ করে। যাহার আকর্ষণে চিত্ত ধ্যেয় বিষয় গ্রহণ করে। ধ্যেয় বিষয় মানে হচ্ছে যে কি, আলম্বনকে বোঝানো হচ্ছে। ওই আলম্বনকে গ্রহণ করতে পারে এই বিতর্কের সাহায্যে। তারপরে বিতর্ক এই আকর্ষণে চিত্ত চৈতসিকের জড়তা ভঙ্গ করিয়া স্থেলমিত্তের প্রতিপক্ষতা করে। বিতর্ক এই আকর্ষণে চিত্ত চৈতসিকের জড়তা ভঙ্গ করিয়া স্তনমিদ্ধ মানে কি? আলস্য, অকর্মণ্যতা, আলস্য, তন্দ্রা জাতীয় আলসি আলসি ভাব, না করতে ইচ্ছে করতেছে না, না করতে ইচ্ছে করতেছে না, এরকম আর কি। হ্যাঁ, আলসি আলসি ভাব, নানান ধরনের অজুহাত দেখানো, এই কারণ সেই কারণ, আলসি আলসি মেরা মেরা করতেছে গা, আমি পারবো না এখন বলে রেখে দেওয়া, এই জাতীয় বিষয়গুলোকে একসঙ্গে এক কথায় বলা হয় স্তনমিদ্ধ। এই স্তনমিদ্ধকে প্রতিহত করে, সকল বাধা বিপত্তি অতিক্রম করে, না বারবার সে দেখার চেষ্টা, এখানে যেমন আনাপান স্মৃতির মধ্যে লাগিয়ে রাখার চেষ্টা সব বাধা বিঘ্ন অতিক্রম করে এটা করে বলে এটা স্তনমিদ্ধের প্রতিপক্ষতা করে, বিরোধী আচরণ করে আর কি। স্তনমিদ্ধের বিরোধী আচরণ। এটা ওখান থেকে একটা চৈতসিক না? স্তনমিদ্ধ চৈতসিক, আবার বিতর্কও চৈতসিক। চৈতসিক কাহাকে বলে আমি একজনকে জিজ্ঞেস করতে চাই, জয়ী বড়ুয়া। মানতে পারবে না, চৈতসিক, এটা তো আমি পারবো না মানতে। অমিতা বড়ুয়া। বানতে চিত্ত যে যে উপাদান দিয়ে তৈরি হয় সেগুলোকে চৈতসিক বলে। যেমন চিত্ত রূপ, শব্দ, গন্ধ, রস, এগুলা। আর এটা একসাথে উৎপন্ন হয় এবং একসাথে বিলয় হয়, নিরোধ হয়, এগুলোকে চৈতসিক বলে। শিল্পী বড়ুয়া। চিত্তের বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এবং ধ্যানাঙ্গ বিদ্যমান তাকে বলে যাহার আকর্ষণে চিত্ত দিয়ে অবস্থা গ্রহণ করে এটাকে চিত্ত চৈতসিক বলে। ইন্দ্রা বড়ুয়া। লাভলি বড়ুয়া। চৈতসিক হচ্ছে স্বভাব না? হ্যাঁ, গুড। চৈতসিক হচ্ছে যে চিত্তের স্বভাব, এক কথায় পুরে গেছে, আর কোনো কিছু দরকার নেই। চৈতসিক হচ্ছে যে চিত্তের স্বভাব, আর কোনো কিছু বলার কোনো কিছু দরকার নেই, এক কথাতেই শেষ। হ্যাঁ, আমি শুধু জাস্ট প্রশ্ন করছি যে চৈতসিক কি। চৈতসিক হচ্ছে চিত্তের স্বভাব। এগুলো আমি তো অতীতের অনেক পুরনো বিষয়, এগুলো তো প্রশ্ন করে যে এনিকে, তারপরে দীপেন বাবুকে, তারপরে আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহকে, আপনাদেরকে যেগুলো জিজ্ঞেস করে এগুলো এখনই আমরা আলোচনা করতেছি, মানে আপনাদের আসলে মনোযোগটা আছে কিনা দেখার জন্য, বই এই যে চোখ দিচ্ছেন কিনা এটা দেখার জন্য, বা আমি কথাগুলো বলতেছি যে আসলে আপনারা বুঝতেছেন কিনা এটা দেখার জন্য জিজ্ঞেস করে। যেমনি আপনারা কেউ খারাপ পাবেন না বা কেউ কষ্ট পাবেন না। হ্যাঁ, দীপেন বাবু তারপরে।
দীপেন বাবু, তারপর আপনার ইয়া বন্ধ, সাউন্ড বন্ধ। এই জন্য বিতর্ক ধ্যানাঙ্গ। এই এটা যেহেতু স্তনমিদদের প্রতিপক্ষ করে বলিয়া ইহাকে ধ্যানাঙ্গ বলা হয়, এজন্য তো নাকি? হ্যাঁ, সেই জন্য, এবং এটা ধ্যানে সাহায্য করে, সে কারণে ধ্যানাঙ্গ এটা। জড়তা ভঙ্গ করিয়া স্তনমিদদের প্রতিপক্ষ করে, এজন্য বিতর্ক ধ্যানাঙ্গ। এটার প্রতিপক্ষ করে বলিয়া, স্তনমিদদের প্রতিপক্ষ করে বলিয়া এটাকে ধ্যানাঙ্গ বলা হয়। পুনঃ পুনঃ আলম্বন মনন ইহার স্বভাব, চিত্তকে আলম্বনাভিমুখে আকর্ষণ ইহার কার্য। মানে আলম্বনে বারবার মনোযোগ দেওয়া, এটাই গুরুত্বপূর্ণ মনন বলতে। বারবার ওখানে তুলে দেওয়া, বারবার এখানে অ্যাড করাই দেওয়া, যুক্ত করাই দেওয়া, এটা হচ্ছে যে বিতর্কের কার্য। চিত্তকে আলম্বনাভিমুখে আকর্ষণ ইহার কার্য। ইহার অন্য নাম চিন্তা। এটাকে আরেকটা নামেও আপনি জানতে পারেন, এই বিতর্ককে চিন্তাও বলতে পারেন। বিতর্ককে চিন্তা নামেও আপনি আখ্যায়িত করতে পারেন, বলা যাবে। বিতর্ক দ্বারা চিত্ত যে আলম্বন গ্রহণ করে, সেই আলম্বনের স্বভাব জানিবার জন্য বিচার তাহাতে পুনঃ পুনঃ নিমজ্জন করে। বিতর্ক দ্বারা চিত্ত যে আলম্বন গ্রহণ করে, যেটাই করুক না কেন, চিত্ত আলম্বন যে আলম্বনে গ্রহণ করুক না কেন, আলম্বনের স্বভাব মানে কি? আলম্বনের স্বভাব মানে কি? যেমন আমি একটা বোতল ধরলাম, বোতলের স্বভাব কি? স্বভাব মানে বোতল কি দিয়ে তৈরি হয়েছে, কেমনে তৈরি হয়েছে, কিভাবে ধ্বংস হয়, এটা কিভাবে নষ্ট হয়, বোতল আমাদের কি কাজে লাগে, বোতল সম্পর্কে যাবতীয় তথ্য উপাত্ত বের করা, এটা বিচারের কাজ। এটা আমরা না বললেও, এটা যে বিষয়গুলোতে আমরা এটা করি, অটোমেটিক ভাবে এই বিচারগুলো আমরা মাঝে মধ্যে আমাদের ইচ্ছেতে হয় না, এমনিতেই বিচার করা শুরু করে চিত্ত। কিন্তু যেমন কালকে আমের কথা বললাম, নতুন কোয়ালিটির আম দেখেছেন আপনি, ওটা নিয়ে অটোমেটিক আপনি চিত্ত নিবদ্ধ অটোমেটিক হয়ে যায়। এটার কিছুটা ইঙ্গিত আপনার কাছে আগে থেকেই আছে, কিন্তু এমনি কালারটা ভিন্ন লাগতেছে, রংটা ভিন্ন লাগতেছে, সাইজটা একটু বিশাল লাগতেছে, তো এটা নিয়ে আপনার চিত্ত ওখানে গেল, তার মানে বিতর্ক উৎপন্ন হলো। এবং সঙ্গে সঙ্গে এটা বিচার, একদম খুব কাছাকাছি গিয়ে, তারপরে নাক দিয়ে গন্ধ নিয়ে, অথবা কেটে জিভের মধ্যে একটু বাজাইয়া এই বিচার করা শুরু হয়ে গেছে। এগুলো বিচার, সবিস্তারে ওটা সম্পর্কে জানা। অনুমোচন ইহার লক্ষণ, এই লক্ষণ হেতু ইহা প্রজ্ঞা স্বভাব সম্পন্ন। অনুমোচন কাকে বলে? অনুমোচনটা বলতে পারো। অনুমোচন মানে হইতে বারবার মাজা ব্রাশ করা আর কি, বারবার ঘষা মাজা করা। এই ক্ষেত্রে অনুমোচন হচ্ছে যে মানে ওই জিনিসটাকে বারবার আপনি, এটা শিওর তো ঠিক তো, আমি যেটা দেখতেছি এটা শিওর তো, বারবার এটা করে শিওর হয়ে নেওয়া আর কি। এই লক্ষণ হেতু ইহা প্রজ্ঞা স্বভাব সম্পন্ন। তাহলে এই লক্ষণটাও এই বিতর্কের কাছে থাকার কারণে এটাকে প্রজ্ঞা স্বভাব বলা হচ্ছে, তবে প্রজ্ঞা স্বভাব সবসময় যে প্রজ্ঞা স্বভাব হবে এমন না। যেমন আপনি অকুশল প্রবৃত্তি নিয়ে, অকুশল চিত্তের ব্যাপার যখন হয়, অকুশল চিত্তের কাজ যখন চলে, বা আপনি অকুশল বিষয়ে যখন এই বিতর্ক যখন সংযুক্ত করবেন, তখন কিন্তু এটা প্রজ্ঞা স্বভাব না, তখন ওই বিষয়ে চাতুর্যতা করবে, ওই বিষয়ের মধ্যে বিশালতা করবে।
বুঝে গেছে? প্রজ্ঞা স্বভাব শুধু এটা আমাদেরকে কুশল পক্ষীয়ভাবে বোঝানো হয়েছে এটা, হ্যাঁ? কুশল পক্ষীয় তথা রূপবচরের থেকে এটা আরেক ধাপ উপরে। রূপবচর চিত্তের সঙ্গেই সংযুক্ত বটে, তবে এখানেই একদম প্রজ্ঞা থাকতে হবে এরকম ব্যাপার না। প্রত্যেকটা বিচারের মধ্যেই প্রজ্ঞা থাকতে হবে এরকম ব্যাপার না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কি বিচার প্রজ্ঞা স্বভাব সম্পন্ন। হ্যাঁ, এটা স্থানকাল পাত্রভেদে এটা প্রজ্ঞা স্বভাব সম্পন্ন। অকুশল চিত্তের বেলা এটা প্রজ্ঞা স্বভাব সম্পন্ন না, তখন এখানে কোনো প্রজ্ঞা নাই। অকুশল চিত্তের মধ্যেও এই বিতর্ক আছে, ছিল, থাকে, কিন্তু তখন প্রজ্ঞা নাই। এরপরে এই নিমজ্জন হেতু চিত্ত বিচিকিৎসার দ্বারা দোলাইত হইতে পারে না। এভাবে নিমজ্জন করে থাকলে মানে আমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি বন্দিত হয়ে আছি। এখানে এই জায়গার মধ্যে বাতাসে ঢুলানোর কোনো সিস্টেম নাই। বাতাস যতই আসুক না কেন আমাকে লড়াইতে পারবে না। ঠিক আলম্বনে এভাবে নিমজ্জিত হয়ে থাকার কারণে ওকে দোলাইতে পারে না কে? বিচিকিৎসা, সন্দেহ। কারণ আমি এখানে নিজেই বসে দেখতেছি যে এখানে আলো আছে। আমাকে বাইরে থেকে তো আমি জানবো না আলো আছে কি না। বাইরের এটা বেড়ার দিয়ে বা ওয়াল দিয়ে তো আমি বুঝতে পারতেছি না ভিতরে আলো আছে কি না। কেউ আমাকে বলছে হয়তো আছে, কেউ বলছেন নাই। কিন্তু আমি এখন সরাসরি আলোর মধ্যে বসে আছি। আমাকে কেউ বললেও আমি বিশ্বাস করব না যে এই তোমার ভিতরে লাইট জ্বলতেছে না, লাইট নাই। হবে? এটা বলে আমাকে কেউ করতে পারবে? আরে আমি নিজে দেখতেছি লাইট জ্বলতেছে। হ্যাঁ, এই বিচিকিৎসা। কোনো বিচিকিৎসা ওনাকে আর টলাইতে পারে না, যেহেতু উনি একদম স্বয়ং সেখানে আছেন উপস্থিত। সেজন্য তারপর বিচার এই রূপে বিচিকিৎসার প্রতিপক্ষ এবং সুতরাং ধ্যানাঙ্গ। এই রূপে বিচিকিৎসার প্রতিপক্ষতা করতেছে, আর বিচিকিৎসার প্রতিপক্ষতা করতেছে, এই জন্যই এটা ধ্যানাঙ্গ। স্তনমিদ্য বিচিকিৎসা, তারপরে পঞ্চনিবরণগুলো আবৃত্তি করেন তো একজনে, শিল্পী বড়ুয়া। বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, ওইগুলা না, উপাসিকা অমিতা বড়ুয়া পঞ্চনিবরণগুলো একটু আবৃত্তি করেন। বান্তা কামচন্দ ব্যাপাদ স্তনমিদ্য উদ্যত ককৃত বিচিকিৎসা। যাই হোক, অনেক আনন্দ লাগতেছে যে আমি যেটা আশা করছিলাম যে পুরনো যারা আছে এরা আসলে এই বইটা একবার পড়েছে, তো পড়ার কারণে হয়তো নতুন নতুন করে আমরা আরো একটু ভিন্ন করে আলোচনা হচ্ছে আমার কাছেও। আমি এটা পড়াইতে আরাম পাচ্ছি এই জন্যই যে এটা নতুন করে পড়াতে অনেক নতুনভাবে এটা আমার জানা হচ্ছে, এবং আমার গুরুভান্তের কথা প্রায়ই মনে পড়ে এই বইটা পড়তে গিয়ে বারবার। আমার গুরুভান্তে বলতেন বইগুলো এমন যে তুমি আগে পড়েছো, ঠিক আছে, 10 বার পড়েছো, আবার যদি তুমি পড়ো আবার তোমার কাছে মজা লাগবে। উদান নামক একটা বই পিটকের মধ্যে আছে, আমরা সূত্র পিটকে দেখব উদান। এই উদান বইটা বলছে আমি এই পর্যন্ত মনে হয় 20 বার পড়েছি। আবার পড়লে আমার কাছে নতুন লাগে বইটা, আবার পড়লে আবার নতুন লাগে। এটাও পড়তে গিয়ে এটা 2-3 বার এখন আমাদের হয়েছে, হওয়ার পরেও আপনাদেরকে পড়াইতে গিয়ে আবার এটা আমার কাছে নতুন লাগতেছে। তারপরেও পুরনো যারা আছে তাদের কাছে এটা একটু অনাগ্রহ হালকা পাতলা থাকলেও কিন্তু নতুনরা খুবই আগ্রহ। তবে আগ্রহের সঙ্গে সঙ্গে এটা তো দেশনা না, আপনারা চুপচাপ শুনতে থাকবেন, আমি চোখ বন্ধ করে বলতে থাকবো, এরকম কোনো বিষয় না। এটা যেহেতু ক্লাসের মতোই চলতে হবে।
এই কথোপকথন। কথোপকথন করার জন্য আপনারা রেডি হচ্ছেন, দেখে খুব ভালো লাগতেছে। অমিতা বড়ুয়া এই সমস্ত বিষয়গুলো লিখে রেখেছেন। শিল্পী বড়ুয়া এগুলোর সঙ্গে সঙ্গে যে বিষয়টা আসতেছে সঙ্গে সঙ্গে এগুলো করে ফেলতে হবে এবং সূচিপত্র বানাইতে হবে। সূচিপত্র দেখে চট করে ওই জায়গাতে চলে যেতে হবে। কিভাবে আপনার মতো করে আপনি সূচিপত্রগুলো বানাবেন। এই যে এনি বলতেছে, তারপরে আমাদের দীপেনবাবু বলতেছে চট করে জিজ্ঞেস করা মাত্র এগুলো কেন? এরা আগে থেকে এগুলো নোট করে রেখেছে বলে পারতেছে যে। আমাদের উপাসক সুকুমার বাবু এগুলো শিখিয়েছেন সবাইকে। নোট করে রাখার পদ্ধতি। নোট না করলে এই বইগুলো পড়া সম্ভব না, বোঝাও সম্ভব না। যাই হোক, এই জন্য শিল্পী বড়ুয়া অমিতা বড়ুয়াকে ধন্যবাদ যে তিনি চট করে এটা বলতে পেরেছেন। এই বিষয়গুলোর সঙ্গে যে বিষয়ের প্রতিপক্ষতা থাকবে ওগুলোকেই মূলত দেখতেছি যে আমরা এখানে ধ্যানাঙ্গ বলা হচ্ছে। চিত্তের ধ্যান নষ্ট করে দেয় এই পঞ্চনিবরণ, চিত্তের একাগ্রতা নষ্ট করে দেয় এই পঞ্চনিবরণ, চিত্তকে কামছন্দ কামে যুক্ত করিয়া লিপ্ত করিয়া চঞ্চল করিয়া রাখে এই পঞ্চনিবরণ। কামছন্দ ব্যাপাদ তিনমিদ্য অদ্বৈত ক্রোকিত্ব বিচিকিৎসা, না? এই পাঁচটা আমাদেরকে যত অশান্তি এবং চঞ্চলতার মধ্যে সারাক্ষণ ফেলে রাখে। এগুলো সব কামলোকীয় ব্যাপার। এগুলোকে পরাজিত করার জন্য যে শক্তি কাজ করে ওগুলোকেই বলা হয় মূলত ধ্যানাঙ্গ বা রূপগোচর চিত্ত। তারপরে দীপেন বাবু। আলম্বনে সংখ্যাহীন চিত্তেই প্রীতি উৎপন্ন হয়। প্রীতি প্রফুল্ল স্বভাব সম্পন্ন, তাই চিত্তকে সম্প্রসারিত করে এবং ব্যাপদ দ্বারা উৎকণ্ঠিত হইতে দেয় না। আলম্বনে সংখ্যাহীন চিত্তেই প্রীতি আলম্বনে সংখ্যাহীন, সংখ্যা তো সবাই বুঝেন। জুই বড়ুয়া, সংখ্যা কাকে বলে? সংখ্যা সংখ্যা বলতে কোনো আশঙ্কা নাই, মানে ভয় ভীতি নাই ওইরকম। হ্যাঁ না। সংখ্যা ঠিক আছে। সংখ্যা হচ্ছে যে এরকম মানে সন্দিগ্ন থাকা, বা এখান থেকে ভয় উৎপন্ন হতে পারে, ভীত ভাব, আমার হয়তো না একটা কিছু গন্ডগোল হতে পারে, শঙ্কা, এই জাতীয় একটা মনোভাবকে আর কি। যাই হোক, এটা তুমি বুঝছো ভালো। সংখ্যাহীন চিত্তেই প্রীতি উৎপন্ন হয়, যেখানে আর সংখ্যা না। আমি জানি যে এটা পুরো নিরাপদ, দরজা বন্ধ করে দিছি, এখানে আর অসম্ভব কেউ আসতে পারবে না। এটা এত শক্তিশালী লোহার দরজা যে আমাকে কেউ মারার জন্য, কাটার জন্য, এটার জন্য। যেমন আমরা এইভাবে দরজা বন্ধ করিয়া লক করিয়া কি নিশ্চিন্ত মনে ঘুম যাই না? ঘুম যাইলে পুরো অচেতন ভাবে থাকি না? কেন এত নিরাপত্তা ভাবে ঘুম যাই যে আমরা? আরামসে দরজা লাগাই দিছি, কোনো ভয় নাই। ঘরের মধ্যে আমি নিরাপদ বলে মনে করি না। এরকম নিরাপত্তা যখন অনুভব করে, সংখ্যাহীন অবস্থা যখন অনুভব করে, তখন চিত্তে প্রীতি উৎপন্ন হয়। আমি যে এই কাজটা করতেছি, এই জিনিসটা দেখতেছি, এই জিনিসটা দেখে এখানে আর কোনো ভয় ভীতি, কোনো উৎপাত, কোনো রকমের সমস্যা এটা নাই, না থাকার কারণে ওনার প্রীতি উৎপন্ন হয়। আর এই প্রীতি হচ্ছে যে প্রফুল্ল স্বভাব সম্পন্ন। যখন এই প্রীতি আমাদের মনের মধ্যে যে কোনো কারণে আসে, আমার একটা মনে করেন আজকে আপনার ছেলে বা আপনার কোনো এমন ঘনিষ্ঠজন এমন একটা কিছু বিষয় লাভ করেছে, ওটা আপনি ওই সংবাদটা শুনেছেন, শোনার পর থেকে সারাদিন আপনার মন এত ফুরফুরে, এটা কোনো শারীরিক মানসিক কোনো সুখের কোনো ব্যাপার না, কিন্তু ফুরফুরে হয়ে গেছে। যে কোনো কিছু করতে ভালো লাগতেছে, নাচতে ভালো লাগতেছে, গাইতে ভালো লাগতেছে, সব কিছু যেন কি একটা মজা ব্যাপার। এই প্রফুল্ল, এটাকে উৎফুল্ল থাকা, একদম ফুরফুরে থাকা, এটাকে মূলত প্রীতি বলা হচ্ছে। এই উৎফুল্ল স্বভাব সম্পন্ন, তাই চিত্তকে সম্প্রসারিত করে। এই প্রফুল্ল চিত্তকে সম্প্রসারিত করে। সম্প্রসারিত বলতে এখানে আমরা কি বুঝবো? বিশাল টেনে বড় করে ফেলেছে যে অমিতা বড়ুয়া।
সাউনপ্ত সম্প্রসারিত মানে কি যে হ্যাঁ প্রসারণ বিশাল বিশাল করে ফেলা। এটা হ্যাঁ বান্তা এখানে এটা বোঝা যাচ্ছে না। সংকোচন প্রসারণ, চিত্তের সংকোচন চিত্তের প্রসারণ, চিত্ত ওখানে কোথায় আপনি সংকোচন করবেন কোথায় প্রসারিত করবেন এরকম ব্যাপার না। মানে যখন চিত্ত উদার হয়, মৈত্রীতে ভরপুর হয়, করুণাতে ভরপুর হয়, তখন বলা হয় প্রসারিত চিত্ত। যখন চিত্ত কিপটামি করে, হ্যাঁ, কাউকে কিছু দিতে ইচ্ছে করে না, বুঝছেন না, কোনো দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের কোনো জানা নাই, কাকে দিতে হবে কাকে দিতে হবে না, হ্যাঁ, তারপরে প্রয়োজনের তাগিদের সঙ্গে সঙ্গে দেওয়া, হ্যাঁ, এটা ও খুঁজবে কেন? কিছু কিছু মানুষ আছে যে খুঁজে না, কিন্তু আপনাকে এটা ইয়ে করে দিতে হবে। ওদের ওদের আত্মমর্যাদার কারণে ওরা অনেক সময় খুঁজে না, কিন্তু আপনি আছেন তো, পাশে আছেন তো, আপনি দেখতেছেন তো, আপনার দায়িত্ব আছে, আপনার কর্তব্য আছে, আপনি সেটা অনেক সময় নিজে নিজে বুঝিয়েও এগুলো দিতে হয়। হ্যাঁ, এগুলো চিত্ত প্রসারিত থাকলে এরা পারে যে তখন, যখন চিত্ত সংকুচিত কিপটামিতে ভরপুর তারা পারবে না। হ্যাঁ, তারা এটা পারবে না, দায়িত্ব কর্তব্যবোধ তাদের মাথায় ঢুকবে না, এটা আমার উচিত, এটা আমার অনুচিত, এই বিষয়গুলো তাদের মাথায় আসবে না। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে যে মূলত সম্প্রসারিত। এই চিত্তকে সম্প্রসারিত করে এই প্রীতি, প্রীতিয়ে উৎফুল্ল করে ফেলে। মানে একদম কাকে দেবেন না কাকে খাওয়াবেন, কাকে খাওয়াবেন না কাকে খাওয়াবেন, এরকম একটা মানসিকতা চলে আসবে। কাকে উপকার করব না কাকে উপকার করব, হ্যাঁ, এরকম একটা ভাব, এটা হচ্ছে যে ওই প্রীতি থেকেই উৎপন্ন হয়। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে সম্প্রসারিত করে। দীপেন বাবু বুঝছেন না? উপাসক জ্ঞানশ্রী সিংহ এই বিষয়টা বুঝছেন না? এবং ব্যাপাদ দ্বারা উৎকণ্ঠিত হইতে দেয় না, ব্যাপাদ দ্বারা উৎকণ্ঠিত হইতে দেয় না। ব্যাপাদ মানে কি? ঈর্ষা বান্তা, হিংসা, দেশ, পরের ক্ষতি চিন্তা করা আর কি। হ্যাঁ, অপরের ক্ষতি চিন্তা করা, ব্যাপাদ। লিখে রাখতে পারেন শিল্পী বড়ুয়া, ব্যাপাদ মানে হচ্ছে যে অপরের ক্ষতি চিন্তা করা। নকামরের 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 ব্যাপাদ। এটা বিশেষ করে, এটা বিশেষ করে যেই কতগুলো বুড়া মানুষ আছে বিছানায় পড়ে কাতরায়, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ইনকামাদি আসে না। অনেক বৌমাদের কাছ থেকে আমি সরাসরি নমরের সোনা আরো করে জ্বালা জ্বালা করে রুই দে, এটা অনেক সময় মনে মনে বলতে থাকে প্রথম প্রথম সসংকোচে, পরবর্তীতে মুখ দিয়ে সরাসরিও বলে ফেলতে, এরকম শুনেছি অনেক। হ্যাঁ, ফুরিয়ে করতে সোনা নমরে একখানা মূল্য আরা বাইস্তাম, এই জাতীয় চিন্তাগুলোকে, অপরের ক্ষতি চিন্তা করা, অহিত চিন্তা করা, এগুলোকে বলা হয় ব্যাপাদ। কারোর সঙ্গে মিলে গেলে কষ্ট পাওয়ার দরকার নেই, এগুলো এমনি বুদ্ধ এভাবে বলেছেন, আমি বুদ্ধের কথাগুলোকে রিপিট করতেছি যে, হ্যাঁ, ব্যাপাদের প্রতিপক্ষ করে এই ধ্যানাঙ্গ, প্রীতি এই ব্যাপাদের প্রতিপক্ষ করে, সংকুচিত থাকতে দেয় না আর কি। ব্যাপাদ হচ্ছে যে চিত্তের সংকোচন ভাব, হ্যাঁ, আর প্রীতি হচ্ছে যে প্রসারিত ভাব। উৎকণ্ঠা মানে অস্থিরতা। আর এই প্রীতির সঙ্গে নিত্য একটা জিনিস সব সময় থাকে, সেটা হচ্ছে যে সুখ, সহচর, একসঙ্গে একযোগে চলতে থাকে। প্রীতি থাকলে সেখানে সুখ অবশ্যই থাকবে। यथा প্রীতি তথা সুখং, যথাই প্রীতি তথাই সুখ।
यथा सुखं तथा न नियमातो पीति। যথাই সুখ তথাই আবার প্রীতি সবসময় থাকবে এরকম কোনো কথা নাই। কিন্তু প্রীতি থাকলে সুখ সবসময় থাকবে, সুখ থাকলে যে প্রীতি থাকতে হবে এরকম ব্যাপার না কিন্তু। বুঝা গেছে? এটা সময় মতো থাকে আবার সময় মতো থাকেও না। কারণ আমরা কিছু কিছু সময় আছে যে আমরা এটা সুখটা পাই কিন্তু তখন ওই প্রীতি ফুল্লতা থাকে না। কারণ প্রীতি সংস্কারের স্কন্ধ। প্রীতি হচ্ছে যে সংস্কারের স্কন্ধ। আমরা 52 প্রকার সংস্কার পড়ব, ওই সংস্কারের মধ্যে এই প্রীতি আছে। হ্যাঁ, আর সুখ হচ্ছে যে বেদনা স্কন্ধ। এই সুখ শারীরিক ও মানসিক দুঃখকে বিতাড়িত করে। এই সুখে এই সুখের কাজ কি? শারীরিক যত দুঃখ আছে, মানসিক যত দুঃখ আছে এগুলোকে বিতাড়িত করে রেখে দেয়, বিতাড়িত করে প্রবেশ করতে দেয় না, বিতাড়িত করে। উদাহরণস্বরূপ আছে রৌদ্রক্লিষ্ট পিপাসা কাতর। আমরা রোদে খুব হয়ে গেলে, ক্লান্ত হয়ে গেলে, অথবা পিপাসায় একদম কাতর হয়ে গেলে, অথবা বনপথচারীর অন্তরে স্বচ্ছ স্নিগ্ধ প্রস্রবণ দর্শনে যারা বনপন্থে হাঁটতেছে দীর্ঘক্ষণ যাবৎ, ওরা যদি স্বচ্ছ স্নিগ্ধ সরোবর বা পানিযুক্ত একটা বড় দিঘি দেখে, ওদের মনে এক বিশাল প্রশান্তির অবস্থা উৎপন্ন হয়। কারণ তখন ওনার পানির পিপাসা লাগছে সাংঘাতিকভাবে, এবং রোদের গরমেও উনি খুব অতিষ্ঠ হয়ে গেছে। এটা এই দিঘিগুলোর কাছাকাছি বসলে একটা ঠান্ডা একটা বাতাস আসে, সেজন্য ওটা দেখা মাত্রই ওর মনের মধ্যে একটা কি উৎপন্ন হয়ে গেছে যে এখনো কিন্তু উনি বসে নাই, খায় নাই পানি, কিন্তু দেখে মাত্র ওই অবস্থা, মানসিক অবস্থা একটা তৈরি হয়ে গেছে। ওটাকেই বলা হচ্ছে প্রীতি। বুঝা গেছে? দর্শনে প্রীতির সঞ্চার হয়। তপ্ত অঙ্গে শীতল জল অভিষেকে এবং স্নিগ্ধ জল পানান্তে তরুর ছায়ায় উপবেশনে তাহার সুখ উদয় হয়। তাহলে সুখ এবং প্রীতির মধ্যে ব্যবধানটুকু আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি এই উদাহরণের মাধ্যমে। কোনো সমস্যা নাই, বুঝে গেছি না? প্রীতি জিনিসটা কি, সুখ জিনিসটা কি, এদের তফাৎ এবং ব্যবধান বুঝছি? জয় বড়ুয়া, হ্যাঁ বান্তে। প্রীতি এবং সুখের ব্যবধান এই ছোট্ট উদাহরণটার মাধ্যমে কি বুঝলে? এই যে বান্তে, উনি যে মানে তৃষ্ণার্ত ছিল, তো হঠাৎ ওইখানে পানি দেখে ওনার মনে প্রথমে যে একটা প্রীতি উৎপন্ন হলো। এরপর উনি পান করার পরে যে একটা মানে একদম যেটা অনুভূতি হলো এটাই হচ্ছে সুখ। তাহলে প্রীতি কোনটা, সুখ কোনটা? প্রীতি হচ্ছে যে একদম প্রথমে মানে ওই যে দেখে যেটা ওনার উৎপন্ন হয়েছিল ওইটা একদম প্রথমে যেটা, ওইটা প্রীতি। হ্যাঁ, এরপরে যখন উনি একদম সম্পূর্ণভাবে ওইটা করছে, পান করার পর একটা মানে পরিপূর্ণ আর কি একটা সুখ অনুভূতি হয়েছিল, এটা হচ্ছে সুখ। হ্যাঁ, ঠিক আছে, একদম যথাযথ হয়েছে। তারপর উপাসক দীপেন বড়ুয়া, এরপরের থেকে পড়েন। তপ্ত
এখান থেকে হ্যাঁ হ্যাঁ শীতল জলাভিষেকে এবং স্নিগ্ধ জল পানান্তে তরুছায়ায় উপবেশনে তাহার সুখোদয় হয়, চিত্ত শান্ত হয়, ঔদ্ধত্য প্রকৃত বিদরিত থাকে। এই সুখ যখন উৎপন্ন হয় তখন ওনার কাছে অদ্বৈত প্রকৃত এটা থাকে না। অদ্বৈত প্রকৃত কাকে বলে অমিতা বড়ুয়া? বান্তে চিত্তের অস্থিরতা বান্তে। আর প্রকৃত অনুশোচনা বা কৃপণতা। এই বিষয়গুলো তখন আর থাকে না। শিল্পী বড়ুয়া এগুলো যেগুলো জানতেছেন এগুলো সঙ্গে সঙ্গে লিখে ফেলিয়েন। একটি মাত্র আলম্বনে, এখান থেকে পড়েন। একটিমাত্র আলম্বনে চিত্তের নিশ্চল অবস্থায় একাগ্রতা। একটি মাত্র আলম্বনে চিত্ত আজ চলতেছে না, হাঁটাহাঁটি করতেছে না, লড়াচড়া করতেছে না, চুপচাপ বসে রয়েছে। হ্যাঁ, দূর থেকে দেখলে যেমন কোনো কিছুকে লড়াচড়া না, ফাঁতরের মতো আর কি। ফাঁতর একটা যেন চুপচাপ বসে থাকে, কোনো নড়াচড়া করতেছে না, নিশ্চল। এই চিত্ত এভাবে যখন একটা আলম্বনে নিশ্চল করে থাকে তখন বলা হচ্ছে এটাকে একাগ্রতা। তারপরে একাগ্রতা মধ্যম পাণ্ডবকে সেই বহুজন পূর্ণ সবার মধ্যে ক্ষুদ্র প্রাকৃতিক ক্ষুদ্রাণুক্ষুদ্র পক্ষী তারা ভিন্ন আর কিছুই দেখিতে দিয়াছিল না। হ্যাঁ, মধ্যম পাণ্ডব তো অনেকেই চেনেন আপনারা, না? অর্জুন আর কি ভাবতেন? হ্যাঁ, অর্জুন আর কোন নাম মধ্যম পাণ্ডব? মধ্যম পাণ্ডবের নাম অর্জুন। হ্যাঁ, তা আপনি তো এই রামায়ণ মহাভারত এগুলো দেখছেন নিশ্চয়ই, না হলে কেমনে জানছেন? আচ্ছা, তারপরে আমাকে শিখাইছে যে এটা ভোলা চৌধুরী, এসকে চৌধুরী আমাদের ক্লাসে আছে অবশ্য, আজকে নাই মনে হয়। ওরা 5 ভাইয়ের মধ্যে উনি মিডল আর কি, মধ্যম। পঞ্চপাণ্ডব আছে না, পঞ্চপাণ্ডবের মধ্যে মধ্যম পাণ্ডব হচ্ছে এটা খুব তীরন্দাজ ছিল, বেশি তার তীক্ষ্ণ ছিল। এমন ভাবে সই করছে ওই ফাঁকে চোখ ছাড়া কিছু দেখে না আর, মানে এত তীক্ষ্ণ করছে যে পুরো ফাঁকিটাও নজরে আনছে না, শুধু ফাঁকে চোখটা। এত বেশি তীক্ষ্ণ করেছে ওনার একাগ্রতার উদাহরণ দিতে গিয়ে এটা বলা হচ্ছে যে হ্যাঁ। তারপরে উনি তখন আর কিছু দেখছে না, পুরো ফাঁকে শরীর, হ্যাঁ, বা আশপাশের অন্যান্য পাখি কিছু দেখতেছে না, ওটাই, এটাকেই বলা হয় একাগ্রতা। তারপরে এই জন্য একাগ্রতা বহু আলম্বন ভ্রমণশীল কামচ্ছন্দের প্রতিপক্ষ এবং ধ্যানাঙ্গ চিত্তকে এই রূপে বিতর্ক ধ্যেয় বিষয়ে আরোহণ করায়। মানে অন্যান্য আলম্বনগুলোর প্রতি করে না কি? এই জন্য একাগ্রতা বহু আলম্বনে ভ্রমণশীল, অনেকগুলো আলম্বনের মধ্যে ভ্রমণ করতে থাকে আমাদের চিত্ত সারাক্ষণ, না? সারাক্ষণ খুরুস্তুল করে এই আমাদের চিত্ত বহু আলম্বনে ভ্রমণ করে এবং কামছন্দ বলুন বা হ্যাঁ কামছন্দের প্রতিপক্ষ করে, কোনো আলম্বনে আর ভ্রমণ করতে দেয় না। আমি তো এখন যেগুলো আলম্বন নিয়েছি সেই এই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা আছে, একাগ্রতা কিন্তু অকুশল চিত্তের মধ্যেও আছে, অকুশল ভাবেও আছে, সেখানে কিন্তু ওই কামছন্দ এই কথাটা আসবে না। এটা যেহেতু আমরা ধ্যানাঙ্গ হিসেবে পড়তেছি, এখানে কামছন্দ যেহেতু আমরা কামজাতীয় বিষয়কে আলম্বন বানাইনি, আমরা আলম্বন বানিয়েছি নাকের শ্বাস প্রশ্বাসকে, আরও যে 40 প্রকার সমুদ্ভাবনার যেগুলো আমরা পড়বো পাবো, হ্যাঁ, ওগুলো কামনা বর্জিত। তো সেখানে কামছন্দ উৎপন্ন হওয়ার কোনো আর ব্যাপার থাকে না। আমি যেহেতু চিত্ত একটা জায়গাতে ডুবে রাখছি,
অন্য জায়গাতে আর যাইতে দিচ্ছি না, সেহেতু হচ্ছে যে কামছন্দের প্রতিপক্ষ করে। এবং ধ্যানাঙ্গ চিত্তকে এরূপে বিতর্ক ধ্যেয় বিষয়ে আরোহণ করায়, বিচার নিমজ্জন করিয়া রাখে, প্রীতি প্রস্ফুরিত করে না স্ফুরিত করে, সুখ সংগঠন করে এবং একাগ্রতা নিবদ্ধ করিয়া রাখে। প্রথম ধ্যান চিত্তে এই পঞ্চ ধ্যানাঙ্গ উৎপন্ন হইয়া চিত্তের এমন অবস্থা সৃজন করে যে তাহাতে পঞ্চনিবরণ উকিঝুঁকি মারার পর্যন্ত আর কোনো অবকাশ থাকে না। এই যেগুলো পঞ্চনিবরণ আমরা এতক্ষণ পড়ে আসছি, এগুলো একদম উকিঝুঁকি মারারও কোনো সুযোগ নাই এটা যখন উৎপন্ন হয়। এই ধ্যানাঙ্গের অনুবলে চিত্ত পঞ্চনিবরণকে পরীক্ষা করে ও জ্বালাইয়া দেয় বলিয়া এবংবিধ চিত্তের নাম এটা মান লেখা হয়েছে মান না, এমন এবংবিধ চিত্তের নাম ঝানা বা ধ্যান। তাহলে এদূর পর্যন্ত থাকুক না। এগুলো তো আমরা যদিও বা 5টা চিত্ত পুরো আলোচনা করে ফেলেছি, বই থেকে আলোচনা করি না, আমরা এমনি আলোচনা করেছিলাম বিধে এখন বই থেকে আলোচনা করতেছি না। কালকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এইভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 সাধু